শ্রদ্ধা আরো স্মরণ করছি উত্তরগ্রামের কৃতি সন্তান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার উত্তরগ্রামের কৃতি সন্তান প্রয়াত আক্তার আহমেদ সিদ্দিকী নান্নুকে স্মরণ করছি, তার স্মৃতির প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। প্রিয় উপস্থিতি, আমরা সাংবাদিক সমাজ বিগত 15 থেকে 16 বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি ফ্যাসিবাদ বিরোধী আমাদের সাথে আন্দোলনের সংগ্রামে যে একটি দল ছিল, সে দলের প্রার্থী এখানে ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা যারা 15 বছর মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, জেল খেটেছি, আমাদেরকে কোণঠাসা করে, আমাদেরকে মাইনাস করে এই কুচক্রী মহল, এই স্বার্থান্বেষী মহল, আওয়ামী দল, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতাদের নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে। প্রিয় উপস্থিতি, এই দুষ্কৃতকারীদের এই চক্র যারা বিগত সময়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় যারা জাতীয়তাবাদী সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক মামলা হামলা দিয়ে তারা কারাগারে প্রেরণ করেছিল, আজকে তাদেরকে স্টেজে ডেকে বিএনপি প্রার্থী, সম্ভাব্য প্রার্থী জনাব ফজলে হুদা বাবুল তাদের পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে। প্রিয় প্রবাসী, আমরা ফ্যাসিবাদ প্রশ্নে একমত। বাংলাদেশে কেউ যদি ফ্যাসিবাদ পুনর্বাসন করতে চায়, ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা করে, আমরা তাদেরকে রুখে দেব। এই ফ্যাসিবাদীদের পুনর্বাসন করা মানে আবু সাইদ, মুগ্ধ, শহীদ ওয়াসিমের রক্তের সাথে বেইমানি করা। প্রিয় উপস্থিতি, এই 24 বাংলাদেশ থেকে এখনো 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্ত, এই তাজা রক্তের দাগ এবং রক্তের গন্ধ এখনো ফুরায়নি। এর মধ্যে একটি চক্র আওয়ামী দোসর, এই চক্র আওয়ামী লীগ পুনর্বাসনে তৎপর হয়ে উঠেছে। আমরা কঠিনভাবে হুঁশিয়ার করতে চাই, আপনারা কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের অপচেষ্টা চালাবেন না। আপনারা যদি আওয়ামী লীগ পুনর্বাসনের অপচেষ্টা চালান, তাহলে মহাদেবপুর বদলগাছির জনগণ আপনাদের রুখে দিবে। রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে গিয়ে, রাষ্ট্র ক্ষমতার বাইরে গিয়ে বন্দুকের নলের সামনে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা, নিজের নিরস্ত্র বাচ্চারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে, তাদের প্রতি অবজ্ঞা করে কারাগারে নেওয়া হয়েছিল। পার্শ্ববর্তী দেশ থেকে ভারতীয় দালাল সাধন চন্দ্র মজুমদার আওয়ামী দুষ্কৃতকারীর দুর্নীতির খবর আমি ছেপেছিলাম। ভরা মৌসুমে ভারত থেকে চাল এনে বাংলাদেশের কৃষকদের ক্ষতির মুখে ফেলা হচ্ছিল। আমি এই বিষয়টি নিয়ে দৈনিক যায় দিন পত্রিকায় লিখেছিলাম, অনেক বড় করে ছাপা হয়েছিল। সেখানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লিখেছিলাম। আপনারা নওগাঁ রাজশাহী মহাসড়কে গেলে আপনারা দেখবেন ফয়জউদ্দিন কোল্ড স্টোরেজের পাশে সরকার একটি আধুনিক খাদ্য সংরক্ষণাগার সাইলো নির্মাণ প্রকল্প নিয়েছিল। এই সাইলো প্রকল্প নির্মাণ প্রকল্পেও সাধন চক্র, সাধনের দালাল চক্র ব্যাপকভাবে দুর্নীতি তাণ্ডব এবং তাদের যানবাহন কাকড়া সহ বিভিন্ন অবৈধ যানবাহনের মাধ্যমে প্রায় 1 দর্জনের মতো লোক ডাক্তারের চাপায় মারা যায়। আমরা এর প্রতিবাদে নওহাটা মোড়ে মানববন্ধনের ডাক দিয়েছিলাম। আমরা সেখানেও কর্মসূচি করেছিলাম। সেই ফ্যাসিবাদের আমলে, আমরা ফ্যাসিবাদের আমলেও ভয় পাইনি। তো সাইলো নিয়ে যখন আমি দৈনিক খোলা কাগজ এবং দৈনিক যায় দিন পত্রিকায় ছাপলাম যে আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, হাজার কোটি টাকা, এই হাজার কোটির বরাদ্দের এই প্রকল্পে দুর্নীতির অভিযোগে যখন আমি সংবাদ প্রকাশ করলাম, এরপর সাথে মিনিস্ট্রি থেকে তদন্ত হয়। এরপর তৎকালীন খাদ্য সচিব ইসমাইল আলী উনি সরাসরি পরিদর্শনে এসেছিল। আমরা তার কাছেও গিয়েছিলাম। তিনি বলেছিল আমাদের নিউজের সত্যতা রয়েছে, এই প্রজেক্ট নিয়ে তারা বিস্তারিতভাবে ব্যবস্থা নেবে এবং প্রয়োজনীয় কিছু করবে। তারপর তালবাহানা শেষে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রতিদানে আমি যদি বিশ্বের কোন ব্যক্তিক রাষ্ট্রে এই ধরনের অনিয়ম দুর্নীতি কেলেঙ্কারি তুলে ধরতাম, তাহলে আমাকে পুরস্কৃত করা হতো। আমাকে তো পুরস্কৃত করা হলোই না। ফ্যাসিবাদের সেই অন্ধকার কারাগারে আমাকে নেওয়া হলো। আমাকে নেওয়া হয়েছিল সেই নওগাঁ জেলা কারাগারে।
মামলায় আমি জামিনে ছিলাম, আমার স্থায়ী জামিন ক্যান্সেল করে এই দালালরা আমাকে কারাগারে প্রেরণ করে। আমি দীর্ঘ 32 দিন কারাবাস শেষে আমি বের হই। এরপর থেকে সে মামলাটি টালে থাকে। টায়াল হওয়ার পর আমার মামলায় চার্জ গঠন হয়। বাদী সাক্ষীদের আদালতে, নওগাঁ জেলা জজ আদালতে তলব করা হয়। শেষ পর্যন্ত একাধিকবার সমন যায়, বাদী এবং সাক্ষী মামলার প্রমাণ হাজির করতে পারে নাই। তারা এবং কোর্টে উপস্থিত হচ্ছিল না, দফায় দফায় হয়রানি করছিল। তো শেষ পর্যন্ত বিজ্ঞ আদালত তাদের নামে ওয়ারেন্ট জারি করে। আপনারা জানেন মামলার আসামির নামে ওয়ারেন্ট জারি হয়, মামলার দাদির নামে ওয়ারেন্ট জারি হয়েছিল। এরপরে ওনাকে পুলিশ আটক করে নওগাঁ কোর্টে মামলার দাদিকে নওগাঁ কোর্টে তোলা হয়। ওখানে গিয়ে উনি প্রমাণ করতে পারেননি। নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত আমাকে শোষণ মানে নির্দোষে খালাস দিয়েছিল আদালত থেকে, কিন্তু আমার জীবন থেকে হারিয়ে গেল সেই 32টি দিন। যে 32টি দিন আমি আর কখনোই ফিরে পাবো না। আজকে আমাদেরকে মাইনাস করে এইসব আওয়ামী দালালরা আওয়ামী দালাল পুনর্বাসন করছে। তো এই সময় কারাগারে আমি গেলাম। আমি কারাগারে গিয়েছিলাম ডিসেম্বরের 13 তারিখ। আমাকে পরিকল্পিতভাবে ডেট কারসাজি করে স্থায়ী জামিন ক্যান্সেল করে আমাকে কারাগারে নেওয়া হয়েছিল। তো সে সময় নওগাঁ জেলা কারাগারে আমদানি ছেলে আমার সাথে দেখা হয়েছিল। বর্তমান যে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী যাকে দেওয়া হয়েছে বা যিনি দাবি করছেন সম্ভাব্য প্রার্থী, নওগাঁ জেলা কারাগারের আমদানি ছেলে জনাব ফজলে হুদা রাবুলের সাথে আমার দেখা হয়েছিল। প্রিয় বন্ধুরা, উনি যখন আমার পরিচয় শুনেছিল, উনি জেনেছিল আমি দৈনিক যায় দিন পত্রিকায় কাজ করি। উনি আমাদের সাথে তখন ছিল নওগাঁ জেলা কৃষক দলের অন্যতম নেতা চঞ্চল ভাই। আমি এক বিছানায় এক বেডেই কারাগারে ছিলাম এই কৃষক দলের নেতাদের সাথে। ওনাদের অবৈধভাবে সেই অবৈধ সরকার বানোয়াট মামলায় চঞ্চল ভাই সহ কৃষক দলের অনেক নেতাকে আওয়ামী কারাগারে প্রেরণ করে। আমরা একই সাথে জেল খেটেছি, আমরা জুলুমের শিকার, আমরা নির্যাতনের শিকার। প্রিয় ভাইরা, সেদিন নওগাঁ জেলা কারাগারের আমদানি ছেলে যারা ফজলে হুদা বাবুল বলেছিল তোমার বাড়ি কোথায়? আমি বলেছিলাম আমার বাড়ি উত্তরগ্রাম। উনি ব্যঙ্গ করে আমাকে বলেছিল মহাদেবপুরের সবই কি উত্তরগ্রাম? আমি সেদিন তাকে উত্তর দেইনি। আজকে যারা ফজলে হুদা বাবুল আপনার সেই কথার উত্তর আমি এই মহাদেবপুরের এবং বদলগাছীর প্রতিবাদ বিরোধী সাংবাদিক এবং জনতার অনুষ্ঠান আপনার সেই উত্তরটি আমি দিচ্ছি। হ্যাঁ, মহাদেবপুরের সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশই উত্তরগ্রাম। আপনারা যোগ্য লোক তৈরি করতে পারেননি। আর সেদিন আপনাকে আমার নেতা মনে হয়নি, আপনাকে মনে হয়েছিল আপনি কর্পোরেট চাকরিজীবী। আসলে আপনি তো কর্পোরেট চাকরিজীবী, আপনি তো নেতা নয়। একটা নেতার কয়েকটি গুণাবলী থাকতে হয়। ওই জায়গায় যদি নওগাঁ জেলা বিএনপি বা মহাদেবপুর বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতার সাথে কারাগারে দেখা হলে তারা কুশল বিনিময় করত। আমরা জাতীয়তাবাদী সাংবাদিক 15 বছর আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কলম ধরেছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা দেখছেন খাদ্যমন্ত্রী সাধনের দালাল সাংবাদিকরা আজও সক্রিয় নওগাঁয়। মহাদেবপুরেও আমরা দেখছি আওয়ামী দোসর সাংবাদিকদের উনি ব্যাপকভাবে পুনর্বাসন করছে। আমরা দেখছি আওয়ামী দোসর খাদ্যমন্ত্রীর দোসর সাংবাদিকরা এখন আপনার পিছনে। এই দোসর চক্র যেখানে যাবে তাদের পতন আনবে। আপনি যদি নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চান, আপনি যদি নব্য ফ্যাসিবাদ হয়ে উঠতে চান, বাংলাদেশের আপামর জনতা রুখে দিবে, প্রয়োজনে বুকে তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত করবে। প্রিয় বন্ধুরা, তো তাকে আমি বলতে চাই আবার সেই জায়গাতে ফিরে আসি। নওগাঁ জেলা কারাগারের সেই আমদানি সেল, সেই দুর্বিষহ দিন, সেই দুর্বিষহ রাত। তো আমি আজকে সেই উত্তরটা অবশ্যই দিব জনাব ফজলে হুদা সাহেব। এই যে মহাদেবপুরে আপনি যে দেখছেন, মহাদেবপুরের যত উন্নয়ন, মহাদেবপুরের সড়ক, বদলগাছীর যত উন্নয়ন, বদলগাছীর যত উন্নয়ন, যত সড়ক, যত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, এটি করেছিলেন উত্তরগ্রামের কৃতি সন্তান জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত আক্তার হামিদ সিদ্দিকী। তো আপনার কি চোখে পড়ে না উত্তরগ্রামের যে এখানে শহরে ব্যাপক
কার্যক্রমের সাথে আছে এই একটি অজ পাড়াগ্রাম, মহাদেবপুর একটি অজ পাড়াগ্রাম ছিল। এই অজ পাড়াগ্রাম থেকে জনাব আখতার হামিদ সিদ্দিকী তিলে তিলে উন্নয়ন করে এই পাড়াগ্রামকে আজকে শহরে পরিণত করেছে। উনি যখন ডাবল সড়ক করে, সড়কের মাপ অনেক বেশি ছিল, অনেকে ব্যঙ্গ করে বলতো এত বড় সড়ক এই ছোট্ট খাট্ট শহরে কি হবে। আজকে আপনারা চলতে লাগে দেখতে পান না তার চিন্তা কতটা দূরদর্শী ছিল। আজকে এত বড় সড়ক উনি সেই সময় করেছিল, তারপরেও আপনারা দেখছেন যানজট বেঁধে যাচ্ছে। তাহলে নেতা তো এমনই হওয়ার কথা যিনি 100 বছর মেয়াদে চিন্তা করবে, শুধু দুর্নীতির চিন্তা করবে না। প্রিয় উপস্থিতি এবং আমার সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, আপনারা জানেন বিএনপি একটি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল। রাজপথের সংগ্রামে, লড়াই সংগ্রামে যে সংগঠনের হাজার হাজার নেতা গুলি খেয়েছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, অনেকের স্ত্রী তাদের ছেড়ে গিয়েছে। তো আসলে এই ফ্যাসিবাদ বিরোধী এই রাজনৈতিক দল বিএনপি 15 বছর মাঠে লড়াই সংগ্রামে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা বুক চেতিয়ে দিয়ে দাঁড়িয়েছিল। আমরা মনে করি বাংলাদেশে যারা ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করছেন আপনারা ভুল পথে আছেন। বাংলাদেশে ফ্যাসিবাদের ফয়সালা 5 আগস্ট হয়ে গেছে। আপনারা যদি নব্য ফ্যাসিবাদ হয়ে উঠতে চান, আপনাদের যে কোনো ভাবে প্রতিরোধ করা হবে। আপনাদের আমরা ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব না, দিব না, দিব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যিনি সাংবাদিক হিসাবে নিজেকে দাবি করে সেই তরুণ মজুমদার, তিনি কি করলেন? আমার কাছে বলছেন যে হুদা মত বিনিময় সভা করবে, তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, তোমাদেরকে যেতে হবে। খুব কষ্ট পেয়েছিলাম। 28 অক্টোবর টাকা রাজপথে রক্ত দিয়েছিলাম, আমার ওখানে গ্যাস ছিল না। ওই দিন এত কষ্ট পাইনি, যে কষ্টটি পেয়েছিলাম বলুন যখন আমাকে দাওয়াত দিয়েছিল। আজকে হুদা ভাইকে আমি বলতে চাই যে আজকে বলুন আওয়ামী লীগের অন্যতম সদস্য, গৌতম তিনি থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য, আইনুল তিনি সর্ববেলা স্কুলের যে কেন্দ্র ছিল নির্বাচনে, সেই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন। আজকে বকলেশ স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য ছিলেন। এইভাবে ওখানে যারা ছিল প্রত্যেকের আওয়ামী লীগের কোন পদে তারা আসীন ছিল। আজকে সেই সব ব্যক্তিদেরকে নিয়ে আপনারা কি করলেন? মত বিনিময় সভা করলেন। প্রিয় ভাইরা, তারা যে দোষর ছিল তার ছোট্ট একটি ব্যাখ্যা দিয়ে বক্তব্য শেষ করতে চাই। যেমন আজকে এখানে আমরা মানববন্ধন করছি, এই মানববন্ধনে যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে, এখানকার সুফল কুফল প্রত্যেকে আমরা এখানে ভোগ করব। ঠিক তেমনই ভাবে যদি কোথাও কোনো ঘটনা থাকে, সেখানে যারা উপস্থিত থাকবে ওই ঘটনার জন্য সকলে সমানভাবে দায়ী হওয়া উচিত। আমরা দেখেছিলাম মহাদেবপুরের নয়, বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি মামলা ছিল, যে আপনারা জানেন অনেকে যে দাউল উচ্চ বিদ্যালয়ে ওখানে হিজাব কাণ্ডের যে ঘটনা ছিল, সেই হিজাব কাণ্ডের ঘটনায় একজন শিক্ষিকা, হিন্দু শিক্ষিকা, তিনি কি করছিলেন? হিজাব পরে যাওয়ার জন্য আবার বেশ কিছু ছাত্রীদেরকে, মেয়েদেরকে মারধর করা হয়েছিল। আমরা মহাদেবপুর থেকে 6 জন সাংবাদিক গিয়েছিলাম সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে। তারপরে ফিরে আসলাম। ফিরে আসার পরে হঠাৎ করে দেখলাম যে আমাদের 2 জনের বিরুদ্ধে মামলা হলো, আমার বিরুদ্ধে, চিঠি ভাইয়ের বিরুদ্ধে, বাকি 4 জনের বিরুদ্ধে মামলা হলো না। কারণ তারা আওয়ামী লীগ করতো, আমরা 2 জন বিএনপি করতাম। আমাদেরকে কারাগারে পাঠানো হলো। আমরা 92 দিন কারাগারে ছিলাম। বর্তমান যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম পিটু, ওই পিটু ভাই, আমি টিটু ভাই, ওই কারাগারে 92 দিন একই বিচারে শুয়েছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আজকে শুধু আমরা বিএনপি করতাম, এই কারণে
নিয়ে চলে আসলো, আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হলো। আমরা সেই মামলায় বেশ কিছুদিন কারাগারে ছিলাম। এইভাবে যারা আওয়ামী লীগকে বিগত ফ্যাসিস্ট সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল, আমাদেরকে কোণঠাসা করে রেখেছিল, অফিস আদালতে আমাদেরকে যেতে দেওয়া হতো না, বিভিন্ন আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে আমাদের যাওয়ার সুযোগ ছিল না। আজকে সেই সব সাংবাদিককে নিয়ে আজকে বিএনপি প্রার্থী হিসেবে আপনি নিজেকে দাবি করছেন, অথচ দোষরদেরকে আপনারা পুনর্বাসন করছেন। আমি ধিক্কার জানাই আজকে আপনাকে। আজকে ভয় নিয়ে চলবে না। আপনি টিভিতে বসে টক শো করে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুমুল ছাত্র ছিলেন। আজকে আপনাকে ছোট্ট একটি ব্যাখ্যা দেই, মধুপুরে অনেক মোটরসাইকেলে বেকার আছে যারা নাম লিখতে জানে না। আজকে হুদা ভাই, আজকে আমি মিলন, আজকে মধুপুরে অনেক শিক্ষিত লোক। আমি প্রথমে শ্রদ্ধা জানাই আজকে এই মানববন্ধনে যেসব সাংবাদিকেরা অংশ নিয়েছে মহাদেবপুর এবং নওগাঁর সাংবাদিকেরা সকলের প্রতি আমার শ্রদ্ধা। আজকে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি আজকে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি। এর আগে বক্তারা বলে গেছেন এর প্রধান কারণ গত 15ই নভেম্বর নওগাঁ 3 মহাদেবপুর বদলগাছি আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলে হুদা বাবুল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন মহাদেবপুর ডাক বাংলো মিলনায়তনে। এইখানে তিনি যাদেরকে মঞ্চে নিয়েছেন, বিতর্কিত ব্যক্তিদের মঞ্চে নিয়েছেন, তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আপনারা জানেন যে গত 10 দিন ধরে মহাদেবপুরে বয়কট বয়কট ফজলে হুদা বয়কট স্লোগানে মুখরিত নওগাঁ 3 আসন। এখানে দিনের পর দিন বিশাল বিশাল মশাল মিছিল হচ্ছে, দিনের পর দিন রাস্তায় কাফনের কাপড় পরে শুয়ে পড়ে মহাসড়ক অবরোধ করে যানজট সৃষ্টি করে প্রতিবাদ জানানো হচ্ছে, বিশাল বিশাল সমাবেশ হচ্ছে। এর কারণটা কি? আওয়ামী ফ্যাসিস্ট পতনের পর সারা বাংলাদেশ একটা স্বপ্ন দেখেছিল, দীর্ঘদিন পরে আবার জাতীয়তাবাদী শক্তি কে ক্ষমতায় বসাতে যাচ্ছে সাধারণ জনতা। তার একজন প্রতিনিধি হিসেবে এখানে সব মানুষের নয়নের মণি হয়ে থাকার কথা ছিল। তা না করে মানুষ আপনাকে বয়কটের ডাক দিচ্ছে কেন? আমরা আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে এই বিষয়টা ব্যাখ্যা দিতে চাই। আপনারা জানেন যে এখানে যারা সাংবাদিকরা দাঁড়িয়েছি সকলেই জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ এবং আমরা এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমরা মাঠে থেকেছি। আমরা তখন দেখেছি 1991 সালে যখন মরহুম আক্তার হামিদ সিদ্দিকী এখানে এমপি হয়ে আসেন, এরপরে মহাদেবপুরের বদলগাছির প্রভূত উন্নয়ন সাধন করেছেন। আজকে যদি এই ডবলওয়ে সড়ককে বলা হয় এই সড়ক তুমি কার, এক ব্যাপকে বলবে আমি আক্তার হামিদ সিদ্দিকী। ওই মহাদেবপুর বেলি ব্রিজকে যদি বলা হয় তুমি কার, বেলি ব্রিজের প্রতিটি ইট প্রতিটি লোহা নাট বল্টু জবাব দিবে আমি আক্তার হামিদ সিদ্দিকী। এভাবে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তিনি করেছেন, আমরা তার সাথে ছিলাম। আমরা তখন থেকে তার নিউজগুলো আমরা প্রচার করতাম, কিন্তু একটি মহল এই নিউজগুলো প্রচার করতো না। 1992 সালে আমি যখন নওগাঁ জজকোর্টে চাকরি পাই তখন কিন্তু একটি মহল দ্রুত এসে সাংবাদিকদের জায়গা তারা দখল করে। এখানে গোলাম রসুল বাবু নামে একজন ব্যক্তি, যিনি কোনোদিন মহাদেবপুর প্রেস ক্লাবের সদস্য নন, তাকে সভাপতি করে কমিটি গঠন করা হয়। আজকে এই গোলাম রসুল বাবু মহাদেবপুর থানার গ্রুপে
মহাদেবপুর থানার যে জার্নালিস্ট গ্রুপ রয়েছে, 5 তারিখের পর তিনি হাসিনা আবার ফিরে আসছে এরকম যত ভিডিও সবগুলো তিনি সেইখানে পোস্ট করেছেন। এখানে তো সব সাংবাদিক আছে, সব ধরনের। তিনি এসব পোস্ট করে প্রমাণ করেছেন যে তিনি ইন্ডিয়ার সাপোর্টার। প্রিয়সখী, একজন ব্যক্তি সম্পর্কে বললাম, সেই ব্যক্তিটি সেই মঞ্চে ধানের শীষের প্রার্থীর মঞ্চে তার পাশেই বসেছিলেন। প্রিয়সখী, আরেকজন ব্যক্তির কথা বলবো, যে আমি প্রেস ক্লাবের ইতিহাসের কথা বলছিলাম। ফ্যাসিস্ট আমলে এইরকম গোলাম রসুল বাবু সাংবাদিক, আমরা যখন জাতীয়তাবাদের সাংবাদিকরা পৃথক হয়ে যায়, পৃথক প্রেস ক্লাব গঠন করি, তখন গোলাম রসুল বাবু গঙ্গিরা ভিন্ন ভিন্ন প্রেস ক্লাব গঠন করে প্রেস ক্লাবের সদস্য বানানোর জন্য যারা কোনোদিন খবর লেখে নাই, যারা একটি খবর লিখতে জানে না, তাদেরকে সিল দিয়ে বিভিন্ন ভুয়া কার্ড দিয়ে তাদেরকে সাংবাদিক হিসাবে পরিচয় দেয়। এবং তাদের কাজ ছিল, আপনারা জানেন,